মহল্লা থেকে আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম উম্মার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অশেষ মেহেরবানি এবং কৃপা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোটা মুসলিম উম্মাহকে, বিশেষ করে বাংলাদেশের জনপদকে বিশেষ একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে অক্টোপাসের মতো আঁকড়ে চেপে থাকা একটি জুলুমের অবসান ঘটিয়ে মন খুলে প্রাণ খুলে আপন জন্মভূমিতে নিঃশ্বাস ফেলার মতো সুযোগ করে দিয়েছেন। প্রাণ উজাড় করে সেই মহান রবের দরবারে সকলেই কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি। কোন কুলাঙ্গার শিক্ষক আমি তার নাম জানি না, এবং তার কিছু সাঙ্গপাঙ্গ কেউ কেউ বলছেন এগুলা ছাত্র ইউনিয়নের সদস্য কিনা। আমরা বলি প্রচন্ড পাওয়ার, প্রচন্ড ক্ষমতাশীল ছাত্র সংগঠন যখন টিকতে পারে নাই, তোমাদের মতো ছাত্র ইউনিয়ন আর তাদের দূষররাও এদেশে টিকতে পারবে না। এরা এসে তাদেরকে ধরে নিয়ে কেন আরবি ক্যালিগ্রাফি আঁকলো দেওয়ালের মধ্যে? দেশটাকে কি তোমরা আফগানিস্তান বানাইতে চাও? তোমরা জঙ্গি, তোমরা মৌলবাদী, তোমাদের টাকার উৎস কি? যেই লোক টাকা দিছে ঢাকার এক মসজিদের খতিব মুফতি সাহেব, তাকেও যেতে বাধ্য করেছে, সেখানে ন্যূনতম রেসপেক্ট করে নাই, তাকে অপমান করা হয়েছে। অথচ ছাত্ররা তাদের ভিডিও বার্তায় জানিয়েছে যে সমন্বয়কদের সাথে পরামর্শক্রমে ছাত্রদের অনুমতিক্রমে সেখানে তারা ক্যালিগ্রাফি করছে। তাহলে আমি আজকে এই বাংলাদেশে, মুক্ত বাংলাদেশে বলবো, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ থেকে এত জুলুমের অবসান হয়ে মুক্ত বাংলাদেশ হলো, নতুন স্বাধীন বাংলাদেশ হলো, সেই স্বাধীন বাংলাদেশে যদি এখন আবার আরবিতে সমস্যা হয়, ইসলামীতে সমস্যা হয়, দাড়ি টুপিতে সমস্যা হয়, ইংলিশ ক্যালিগ্রাফিতে সমস্যা নাই, আরবিতে যদি সমস্যা হয়, তাহলে সেই বৈষম্য তো আবারও থেকে গেল। হুঁশিয়ার উচ্চারণ করে বলছি, ছাত্র সমন্বয়কদেরকে কে বা কারা দুষ্টরা তোমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে এখনো জঙ্গি আখ্যায়িত করে আরবি ক্যালিগ্রাফিকে তারা মুছে দেয়, এদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করে বৈষম্যহীন বাংলাদেশ প্রমাণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, আমাদের ডিবির টর্চার সেলে, আমি বলছি কেন কথাগুলো, আমাদের অবদান কি কম? ডিবির টর্চার সেল থেকে বের হয়ে আসছে আয়নাগরের অনেক কাহিনীর আপনারা শুনছেন। ঢাকার এক মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম 40 দিন ডিবির টর্চার সেলে রিমান্ডে ছিল। তার অপরাধ, তার নামে একজন নাম মুফতি শহীদুল ইসলাম, সে বারবার বলছে তাকে তার মাদ্রাসা থেকে চোখ বেঁধে উঠিয়ে নেওয়া হয়। সে বলছে আমার আত্মীয়, আমার পরিবারকে জানান আপনারা যে আমাকে গ্রেফতার করেছেন, সেটার সুযোগ দেওয়া হয় নাই। 40 দিন এই চোখ বাঁধা অবস্থায় তাকে ডিবির টর্চার সেলে হারুনের ভাতের হোটেলে রাখা হয়। সেখানে থাকার পরে অন্ধকার প্রকোষ্ঠে আজান শুনতে দেওয়া হয় নাই, তাকে উপর্যুপরি নির্যাতনের পর নির্যাতন চালানো হয়েছে, সুচ ঢুকানো হয়েছে। সে বলেছে আমাকে খাইতে দেয় নাই, আমাকে নামাজ পড়তে দেয় নাই, আমাকে কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, আমাকে 40 দিন পর্যন্ত সূর্যের আলো দেখতে দেয় নাই। কখন ফজর হয় আর কখন এশা হয়, কখন দুপুর হয়, আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক একই বক্তব্য দিয়েছে আমাদের আরেকজন ব্রিগেডিয়ার, সেও একই কথা বলেছে। সে এমন কথা বলেছে, একজন ব্রিগেডিয়ারকে আয়না ঘরে নিয়ে রাখা হয়েছে। আজ সে বলছে একটা গামছা দেখিয়ে, এই গামছাটায় আমি আমার চোখের পানি এত মুছেছি, এই গামছায় এত চোখের পানি মুছেছি, যদি এই গামছার চোখের পানি একত্রিত হতো তাহলে বিশাল বড় একটা দিঘি হয়ে যেত। আজকের এই আয়নাঘর আর টর্চার সেলের পিছনে যারা কারিগর ছিল, এরা চিহ্নিত বাংলাদেশের দুশ্মন, মানবতার দুশ্মন। সবার মাপ আছে, এই সমস্ত কুলাঙ্গারদের বাংলার জমিনে মাফ করা হবে না। আমাদের পিচ্চি, আমাদের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী আন্দোলনের প্রাক্কালে শেষের দিকে দুই কিস্তিতে দুইটা রিপোর্ট, দুইটা লেখনী দিয়েছিল।
বলেছিল ডিবি হারুনের কুকর্মের হালত কি। আরে 20-25 বছরের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে সে বলল রাতের আধারে চোখ বেঁধে আমাকে হাতির ঝিলে নেওয়া হলো। নির্জন এলাকা, নীরব নিস্তব্ধ পরিবেশ, কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। আমার শরীরের কাপড় খুলে নেওয়া হলো, আমার শরীরের কাপড় খুলে নিয়ে আমার শরীরের মাপে জামা বানানো হলো। কি জামা? উড়াদুরা জামা, হাফ প্যান্ট, এরপরে টি শার্ট ইত্যাদি, যেগুলো একজন আলেমের শানে বা মস্তান গুন্ডা বা রংবাজ দর্শকদের শানে মানে, এই সমস্ত পোশাক পরিয়ে একটা যুবতী মেয়েকে খাড়া করে আমার সঙ্গে তার ছবি উঠাইতে বাধ্য করল। নাউজুবিল্লাহ বলেন। আকাম কুকাম যখন জমা হতে থাকে, একটা নিরীহ একজন আলেম একে কলঙ্কিত করার জন্য এটাই তাদের টার্গেট ছিল বাংলাদেশে। আমি যেহেতু কলঙ্কিত, আমি যেহেতু দোষী, আমার চরিত্রে যেহেতু কালিমা আছে, বাংলাদেশের কোন নামি দামি সুস্থ ভালো মানুষের চরিত্র ঠিক থাকবে না, সবাইকে চরিত্রহীন লেভেল লাগায় দিব, এটাই তাদের টার্গেট ছিল। কথা বলে ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামের অবদান সবসময় ছিল, সবসময় থাকবে। আলেম, উলামা, মসজিদ, মাদ্রাসা, ইসলাম, মিনার, মসজিদ, এগুলো বাংলাদেশের আকাশে বাতাসে ইতারে ইতারে জমিনে রন্ধ্রে রন্ধ্রে গেথে আছে। নাস্তিকরা যত জুলুমই করো না কেন, এগুলাকে মোছা যাবে না। সুপ্রিয় ভাইয়ের আমার, একটা কথা আমি আগেও বলেছি, আজও বলি, তরুণরার শক্তি অপরিসীম। তরুণ এবং যুবকদের মাধ্যমেই এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দীর্ঘ সংগ্রাম, সেই সময়ে এর চেয়েও জগদ্দাল পাথরের মতো এক সরকার ছিল, এক জালিম শাসক আর পরিবেশ ছিল, জালিম সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল মক্কার জমিনে, আরব দেশে। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদ্রোহের ডাক দিলেন, রাসূল যখন বিপ্লবের ডাক দিলেন, তাওহীদ আর একত্ববাদের নিশানা উঠালেন, তখন যুবক আর তরুণরাই কিন্তু এগিয়ে এসেছিল। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুসলমান পুরুষদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর হাতকে শক্তিশালী করেছিলেন, সেই আবু বকরের বয়স তখন ছিল মাত্র 37 বছর। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি প্রথম দিকে যখন ইসলাম গ্রহণ করে নবীজির হাতকে শক্তিশালী করেছিলেন, সেই ওমরের বয়স ছিল 26 বছরের টকবগে যুবক। সুপ্রিয় ভাইয়েরা আমার, সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন, কিতাবে লেখেন তার বয়স ছিল মাত্র 17 বছর। আর বীর বিক্রম, বীর পথিক, আল্লাহর শেরে খুদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে যখন মক্কার জমিনে একটা ধাক্কা লেগে যায়, ওই সময়ে আলীর বয়স ছিল মাত্র 8 থেকে 8.5 বছর। কল্পনাও করতে পারবেন না যে আবু জাহেলের হুঙ্কারের সামনে কেউ টিকতে পারে নাই, যে আবু জাহেলের দাম্ভিকতার সামনে কেউ দাঁড়াতে পারে নাই, সেই আবু জাহেল কিন্তু নিপাত হয়েছে, ধ্বংস হয়েছে ছোট্ট ছোট্ট দুইটা কিশোরের হাতে, মুআয আর মুআব্বিদ। এই দুই বাচ্চা, দুই কিশোর সাহাবী, এই দুইজনের হাতে এত বড় বিশাল ক্ষমতাশীল আবু জাহেল যেমন পতিত হয়েছে, ধ্বংস হয়েছে, নিপাত গিয়েছে, ধরা খেয়েছে। যুগে যুগে জালিমরা, তোমরাও চিন্তা করতে পারবে না, বড় বড় আন্দোলন যখন ব্যর্থ হয়ে যায়, বড়দের আন্দোলন যখন কোনো কাজে আসে না, তারা যখন জুলুমের মাধ্যমে সেগুলাকে কন্ট্রোল করে নেয়, আমার আল্লাহ আবু জাহেলের পতনের মতোই ছোট বাচ্চাদের হাতে আরেক জালিমের পতন ঘটিয়ে ছেড়েছে। ছোট বাচ্চাদের হাতে। এটা ইতিহাস থেকে আমরা সবসময় বলতাম, ইতিহাস থেকে শিক্ষা নিন, ফেরাউন থেকে শিক্ষা নিন, নমরুদ থেকে শিক্ষা নিন, যার আপনার মক্কাগড় ভাঙতে এসেছিল আব্রাহা, তার থেকে শিক্ষা নিন। তাদেরকে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিল বড় কোনো সেনাবাহিনীর মাধ্যমে নয়, তাদেরকে ধ্বংস করেছিল পারমাণবিক বোমা দিয়ে নয়, তাদেরকে ধ্বংস করেছিল বড় কোনো অস্ত্র, ভারী অস্ত্র, যানবাহন দিয়ে নয়।
আব্রাহাকে ধ্বংস করেছিল ছোট একদল পাখির ছোট্ট নিক্ষিপ্ত পাথর দ্বারা। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল নীল নদে চুবিয়ে, আর নমরুদকে ধ্বংস করেছিল একটা কমজোর প্রতিবন্ধী ল্যাংড়া মশার মাধ্যমে। সুতরাং আল্লাহ যদি পতন ঘটাইতে চায়, বাংলাদেশে যদি কোনো বিরোধী দল নাও থাকে, কেউ যদি আন্দোলন না করতেও পারে, হঠাৎ করে আল্লাহর কোন বাহিনী, দুর্বল বাহিনী জেগে যাবে, যার মাধ্যমেও আপনি আমার পতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এত কথা কেন বলছি? আপনাদের মনে প্রশ্ন, এখন অনেকে বলে আগেই ভালো ছিলাম, এই হইতেছে সেই হইতেছে, তাদের বিদায় করা, তারা দোষটা কি, তারা কি করছে? তো আমরা এটা তাদের দোষ ধরিয়ে দেওয়ার জন্য নয়, সামনে যারা আসছে অথবা আসবে, এদের জীবন, এই জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য কিছু পয়েন্ট আমরা আলোচনা রাখতে চাই। কেন এত পাওয়ারফুল একটা ক্ষমতার অবসান হলো, জুলুমের অবসান হলো? আমরা কিছু পয়েন্ট নোট করে আমাদের জীবনের ডায়েরিতে আর মেমোরিতে রেখে দেব। যদি আমিও এমন হয়ে যাই, তাহলে আমার পতন হতেও সময় লাগবে না। এক নম্বর, সর্বপ্রথম আজকে আমি বুকে হাত দিয়া বলি, আপনারাও বলতে পারবেন, গত 1, 2, 3 তিনটা নির্বাচন, কোন নির্বাচনে আপনারা নিশ্চিন্ত ভাবে, নিরাপদ ভাবে, মন খুলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন? কেউ? সবাই বলেন। ভোটের অধিকার কেড়ে নেওয়ার এই যে জুলুম, এটা মানুষের ভিতরে একে একে একদিন করতে করতে ক্ষোভের জমা হয়েছে। এক নম্বর, তারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সামনে যারা আসবেন তারাও যদি এমনই করেন, আমরা যদি ভোট না দিতে পারি তাহলে লাথি দিব। কথা বলেন না কেন? এক নম্বর, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। 2 নম্বর, বাক শক্তির বা মতামতের স্বাধীনতাকে তারা সম্পূর্ণ হরণ করেছে। কথা বলেন ঠিক? আপনি চায়ের দোকান থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, মসজিদ থেকে নিয়ে মন্দির পর্যন্ত, বাজার বলেন, ফ্যামিলির সামনে বলেন, রাস্তাঘাটে বলেন, বাসে বলেন, কোথায় কি মন খুলে একটা অনিয়ম, একটা দুর্নীতি, একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দূরের কথা একটু আলোচনা করতে পেরেছেন? যেখানে আলোচনা হয়েছে আপনাকে তকমা লাগিয়ে দিয়েছে, এটা রাজাকার। এটা রাজনীতি থেকে বের করে এর মাধ্যমে আপনাদের পতন ঘটিয়েছে। সাদেকি মানুষ আমি কে তুমি কে, রাজাকার রাজাকার বলি, এই ডিভাইড, এই বিভাজন তৈরি করে মুষ্টিময় মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকেও আপনারা আঘাত করেছেন। কথা বলে ঠিক কিনা? মুক্তিযোদ্ধারা এমন বাংলাদেশ চাইছিল না যে স্বঘোষিত রাজাকার তৈরি হবে। রাজাকার বলে বলে যখন রাজাকার শব্দটাকে এমন ভাবে অপপ্রয়োগ করলেন, এখন সারা বাংলাদেশে আওয়াজ শুধু রাজাকার রাজাকার। এটা তো মুক্তিযোদ্ধা, আপনারা মুক্তিযোদ্ধাদের দুশ্মন। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, এই জন্য যে যে মতে, যে যে আদর্শে, যে যে নীতি, যে যে দলে, তার মত প্রকাশ করা, তার বাক স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে। এটা আমরা এতদিন পাই নাই। এটা হলো পতনের 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো সীমাহীন দুর্নীতির। আমরা একটা দীর্ঘ পথ দেখলাম, এই পথে দুর্নীতি হতে চলেছে চলেছে চলেছে, এটা কন্টিনিউ হয়, কখনো বাধাগ্রস্ত হয় নাই। আরে ভাই, গোপালগঞ্জে এক ছাত্র সংগঠনের একটা জেলার দায়িত্বশীল, সে 2000 কোটি টাকা বিদেশে পাচার করে ধরা পড়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন, গাজীপুর জেলার একজন সভাপতি যদি 2000 কোটি টাকা পাচার করে দুর্নীতিতে ধরা পড়ে, তাহলে কেন্দ্রীয় কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, অমুক নেতা, অমুক এমপি, অমুক মন্ত্রীরা কি পরিমাণ দুর্নীতি, এটা আমরা বলবো কেন? সাবেক প্রধানমন্ত্রী নিজে বলেছেন, আমার চাপরাশি, আমার বাড়ির, আমার বাসভবনের যে কাজের লোক ছিল, সে কয়শো কোটি টাকার মালিক। সবাই বলেন না? সে কি রিকশায়, বাসে চলতো? তিনি বলেছেন, আমরা তো জানি না, তিনি বলেছেন হেলিকপ্টারে সে চলে। তাহলে দুর্নীতির যে একটা টিম ছিল, এই টিমের সর্বকনিষ্ঠ সদস্য যে রিজার্ভ বেঞ্চে বসা ছিল, মাঠে এখনো নামে নাই,
সে এখনো বাসার কাজের লোকই ছিল, সে যদি 400 কোটি টাকার মালিক হয়ে যায়, সে যদি হেলিকপ্টার ছাড়া না চলে, তাহলে এর উপরে তার উপরে তার উপরে তার উপরে তার উপরে সর্বোচ্চ নিয়ে যারা বসে আছে, এদের টাকার পাহাড়ের পরিমাণ কি হতে পারে বাংলাদেশের জনগণ সহজেই অনুমান করতে পেরেছে। কথা বলে ঠিক কি? এটা ছিল 3 নম্বর পয়েন্ট। দুর্নীতিতে কি যে আমরা তো নাম্বার 1 ছিলাম, এখন আমরা নিজেরাই নিজেদের সাথে প্রতিযোগিতা করছি। আমরা 1 নম্বর থেকে আরো বেশি মার্ক পাই কিভাবে 1 নম্বর হতে পারি, দীর্ঘদিন এই চর্চা হয়। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, প্রশাসন ও দলীয়করণ। প্রশাসন ও দলীয়করণের যে কি হিড়িক পড়েছিল প্রশাসন। আজকের প্রশাসন আপনাদের জন্য আমাদেরও মায়া হয়, আপনাদেরও পরিবার আছে, আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে। আপনাদেরকে যখন পানিতে চুবিয়ে মারা হয়, সিরাজগঞ্জে যখন আপনাদের থানা পুড়িয়ে দিয়ে আপনাদেরকে মারা হয়, আপনাদেরকে যখন নির্মম ভাবে হত্যা করে, তখন আপনারা যেমন মায়া কান্না করছেন, আপনাদের পরিবারের জন্য যেমন আমাদের মায়া হয়। দীর্ঘ 17টা বছর আপনারা অন্যের গোলামি করে, অন্যের অর্ডার পালন করতে গিয়ে, চাকরি বাঁচাইতে গিয়ে এমন হাজার নয় লক্ষ জনতার পরিবারকে কান দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? প্রশাসন এই নোংরা খেলা এতদিন খেলছে, কিন্তু আমরা এখনো বলছি প্রশাসনের সাধারণ সৈনিক না নির্দোষ। এর অনেকটা বাধ্য হয়ে সে কাজগুলো করেছে, তারা নিজেরাও স্বীকার করেছে। তারার উস্তাদ যারা ছিল, তারা দায়িত্বশীল যারা ছিল, কমান্ডের উপরে যারা ছিল, এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থাপনায় সাজা নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রশাসন, পুলিশ বলেন আর যে কোনো বাহিনী বলেন, এগুলা হলো জনগণের বন্ধু। কিন্তু জনগণের বন্ধু কথাটা বিপ্লবরা আর ডিবি হারুনের মতো আর বেনজিরের মতো লোকেরা এমন ভাবে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, মনে হয়েছে বাংলাদেশের জনগণ এর একমাত্র দুশ্মন হলো প্রশাসন। কথা বলে ঠিক কিনা? ব্যতিক্রম সব জায়গায় ছিল, কিছু মানুষ ভালো ছিল, কিন্তু তাদের অপকর্মে এতটাই দূষিত হয়ে গিয়েছিল, পুলিশের নাম শুনলে ছোট্ট বাচ্চাও এখন পুলিশে গিয়ে লাথি মারে, কিল ঘুষি দেয়। কথা বলে ঠিক কিনা? ছোট বাচ্চাও কুকুরের মতো, কুকুর ডাকার মতো বিস্কিট হাতে নিয়ে বলে, আয় কুকুর নে নে। এটা কিসের লক্ষণ? কেন আপনাদের এই অধঃপতন হলো? সেনাবাহিনী যখন বুঝতে পারলো, প্রথম ধাক্কায় যখন ছাত্রদের সাথে তাদের গোলাগুলি হলো, তখন সেনাবাহিনীর জওয়ানরা বুঝতে পেরেছে আমাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা জনতার পরিণত হচ্ছি, আমাদের প্রতি যে আস্থার বিশ্বাস ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন সেনাবাহিনী নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের হাইকমান্ডকে জানিয়েছে, আমরা জনতার মুখোমুখি দাঁড়াতে পারবো। আপনারা কেন সেটা পারলেন? সেই তো পারছেন, শেষ বেলায় গিয়ে বলছেন আমরা আর পারছি না। শেষ বেলায় গিয়ে বলছেন আর পারছি না, সেটা আর 2 দিন আগে কেন বললেন না? একদিন আগেও যদি পুলিশ ভাইয়েরা বলতো যে আমরা জনগণের ছাত্রের বুকে গুলি চালাতে পারবো না, আমরা পারছি না, তাহলে সেনাবাহিনীকে যেমন আজকে কুলে নিয়ে মানুষ যেমন উল্লাস করছে, পুলিশ প্রশাসনের পিছনে সব কুকীর্তি ভুলে গিয়ে পুলিশ ভাইদেরকে মাথায় নিয়ে নাচতো। কথা বলে ঠিক কিনা? সেই সুযোগ আপনারাও হাতছাড়া করেছেন। সুব্রা ভাইয়েরা, 5 নম্বর, খাদ্যের মূল্য। আপনারা দেখেন, নোট করেন কি কি কাহিনী, কি কি কারণে আমাদের পতন হলো, জালিমের পতন হলো। খাদ্যের দুর্নীতি আর ভেজাল আর খাদ্য সংকট আর বাজার মূল্যের ঊর্ধ্বগতি, এটা সারাটা বছর আমরা ভোগ করেছি। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন শ্রেণী, সামান্য আয়ের মানুষ যারা, এরা সংগ্রাম করেছে খানা খাই। স্বাধীন দেশে খানা খাওয়ার জন্য সংগ্রাম করতে হয়। উপরন্তু যখন দায়িত্বশীলদেরকে আর্জি জানানো হয়েছে, যখন তাদের কাছে খাদ্যের দুর্নীতি দমন, মূল্য নিম্নকরণের জন্য আবেদন করা হচ্ছে, বিভিন্ন সময় পেঁয়াজের সংকট, মরিচের সংকট, এটার সংকট, এটার সংকটের কথা বলা হয়েছে, বিনিময়ে আমরা এর প্রতিকার তো পাই নাই, দুর্নীতি দমন তো দেখিয়ে নাই, বাজার নিয়ন্ত্রণ তো দেখিই নাই, মার্কেট নিয়ন্ত্রণ তো দেখিই নাই, একটা সান্ত্বনার বাণীও আমরা পাই নাই যে ঠিক আছে আপনাদের দুঃখটা বুঝেছি, আমরা চেষ্টা করতেছি বাজার নিয়ন্ত্রণ করার। সান্ত্বনার বাণী না দিয়ে উল্টো কি করলেন? জাতির সঙ্গে মস্করার উপহাস করে বললেন
কাঁচা মরিচকে শুকিয়ে ফ্রিজে রাখো, সময় মতো ভিজাইলে এটাই এই মরিচ সেই মরিচ হয়ে যাবে। বললেন কাঁঠাল দিয়ে আমরা এই করতে, বললেন পেঁপে আর লাউ দিয়ে আমরা বেগুনি পাকাইতে। তার মানে আজকে আপনার বাসভবনে যখন এত এত খাদ্যের পাওয়া যায়, সেই সময়েও আপনি জাতির সঙ্গে খাদ্য নিয়ে তামসার মস্করা করেছেন। কথা বলে ঠিক? এটাও আপনাদের পতনের আর ক্ষোভের জায়গা তৈরি করে দিয়েছে। নাম্বার 6, ব্যাংক ও শিল্প কারখানা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের কর্মসংস্থান কমতে থাকে, বেকারত্ব বেড়ে যায় এই দেশে। আপনি জেনে আশ্চর্য হবেন, 26 লক্ষ যুবক, 26 লক্ষ যুবক, এই মূর্খ যুবক না, লেখাপড়া জানে না এমন যুবক নয়, শিক্ষিত মেধাবী 26 লক্ষ যুবক বর্তমান বেকার আছে। সেখানে দিন দিন কর্মসংস্থান বাড়ানোর কথা, আপনাদের দলীয়করণ, আধিপত্য বিস্তার, দুর্নীতি আর অবৈধ হস্তক্ষেপের কারণে এনটিকেসির মতো শত শত মিল কারখানা আর দেউলিয়া হয়ে তারা বন্ধ করতে বাধ্য করে আমার দেশের শ্রমিকদের উপর বোঝা চাপাইছে। কথা বলে ঠিক? এটা অন্যতম একটা চাপ, এটা অন্যতম একটা ক্ষোভের জায়গা। জাহাঙ্গীর ভাই লোক হিসেবে কিছু কিছু জায়গায় খারাপ ছিল, এই সমস্ত জায়গায় হয়তো খারাপ ছিল, কিন্তু বাহিরে অথবা রাস্তাঘাট করার বেলায় কিন্তু অনেকটাই ভালো ছিল, এটা অনেকেই স্বীকার করে। হয়তো এনটিকেসির বিষয়টা অথবা গার্মেন্টসের সাথে তার মহামেলাটা অন্যরকম ছিল, এই বিষয়গুলো অন্যরকম ছিল, কিন্তু কেন জাহাঙ্গীর ভাইয়ের বাড়িটা উপড়াইতে হবে? কেন জাহাঙ্গীর ভাইয়ের তার সহচরকে পিটিয়ে ঝুলিয়ে রাখছে? আপনারা বুঝেন না এই ক্ষোভের জায়গাগুলো? এই ক্ষোভের জায়গাগুলো চিহ্নিত করার প্রয়োজন ছিল। যে শ্রমিকদের ভিতরে এই ক্ষোভ একদিনে জমা হয় নাই, একদিনে জমা হয় নাই। আজকে যাদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, এটা আমাদের অন্তরে আঘাত লাগছে, এটা আমরা কষ্ট পাচ্ছি। এই বাংলাদেশ আমরা চাই না। কিন্তু ডক্টর ইউনূস বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে সারা দেশে এইভাবে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, বাড়িঘর জ্বালানো হচ্ছে, এর কারণ কি? এটা কি করা যায়? এটা কবে নাগাদ বন্ধ হবে? তিনি বলেছিলেন দীর্ঘদিনের অ্যাকশনের রিয়াকশন সামান্য, এটা কিছুদিনের ভিতরেই বন্ধ হয়ে যায়। আপনি যখন একটা বলকে লাথি মেরে ওই দেয়ালে ছুটবেন, যেই গতিতে বলটা ওই দেয়ালে যায়, যদি সমান গতিতে নাও আসে ফিরে, কিছু গতি কমে হলেও সে কিন্তু কি আসে? কথা বলেন না কেন? 17 বছর ফুটবলে লাথি দিয়েছেন, ওই ফুটবল 20 হাত না যাইতে পারে, 2 হাত নয় 1 হাত আসতেই আপনারা এখন উল্টো সাধু সেজে বসে গেছেন। কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? আমি তো বলি বাংলাদেশের জনগণ ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে শান্ত থেকেছে, শান্ত থেকেছে। অন্যথায় যে অ্যাকশনে ফুটবলটা গিয়েছিল, এর ডাবল অ্যাকশনে ফেরত আসার কথা ছিল। কিন্তু ধন্যবাদ জাতিকে, ধন্যবাদ ছাত্রদেরকে, তারা যদি জাতিকে এইভাবে থামিয়ে না রাখতেন, পরিণতি আরো ভয়াবহ দেখতেন। এতটুকু দেখে সাধু সাজছেন না। অনেকে কয় কি হইতেছে, এর তো আগেই ভালো ছিল, আগে কি ভালো ছিল এখন আমরা তুলে ধরছি। তাহলে আপনি কম্পেয়ার করেন কোনটা ভালো ছিল আর কোনটা মন্দ ছিল। 7 নম্বর, প্রশাসন ও মেধাবীদের বঞ্চিত। প্রশাসন প্রশ্নপত্র পাস আর মেধাবীদের বঞ্চিত। আপনার বুকে হাত দিয়ে বলেন, পারছেন আপনার কোন মেধাবী ছেলেকে মেডিকেল কলেজে ভর্তি করাতে? মামু, খালু, চাচা, ভাই, এমপি, মন্ত্রী, অমুক সংগঠন, তমুক সংগঠন, অমুকের নেতা, অমুকের শালী, অমুকের ভাতিজার ঘরের, নাতির ঘরের, পুতির ঘরের, এই ঘরের, সেই ঘরের রাত দিয়ে সব মেডিকেল দখল। আপনার ছেলেকে ডাক্তার বানাইতে হলে 1 কোটি টাকা খরচ করতে হবে। এটা মেধাবীদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর বিসিএস এর প্রশ্ন পাস, সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হই, আরে ড্রাইভার রে ধরে লাভ কি? অনেক সময় আমরা বলি না যে ইন্ডিয়ান শাড়ি বাংলাদেশে আসে, ইন্ডিয়ান মালামাল বাংলাদেশে আসলে পরে বাংলাদেশের মার্কেটে খোঁজ নিয়ে ধইরা এরা অ্যারেস্ট করে। তো আমরা চিন্তা করি ইন্ডিয়ার শাড়িটা, ইন্ডিয়ার মালামাল গুলা আকাশ দিয়ে, আকাশের উপর দিয়ে উড়ে আসে নাই, পাতালের নিচ দিয়ে আসে নাই, বর্ডার অতিক্রম করে। কথা বলেন না কেন? বর্ডারে যারা দায়িত্ব পালন করে এরা কি ঘাস খায় না ঘুষ খায়? কথা বলে ঠিক কিনা? ড্রাইভার প্রশ্ন পাশের মামলায় ফেসে যায়,
ড্রাইভার পর্যন্ত প্রশ্ন আসে কিভাবে, ড্রাইভার যার গাড়ি চালায় তার খবর কি, সে যার সাথে সম্পর্ক রাখে তাদের খবর কি, যেই প্রেস প্রশ্নগুলো ছাপায় তাদেরকে কেন ধরা হয় না, এই মন্ত্রণালয়ের দায়িত্ব যারা তাদেরকে কেন ধরা হয় না? কথা বলে কি মাঝখান থেকে ড্রাইভার বেশি, আরে বেটা ড্রাইভার ড্রাইভার পর্যন্ত আসতে কেন? ড্রাইভার কি ওই জায়গায় যেতে পারে না? কথা বুঝে না। যেখানে প্রশ্ন তৈরি করা হয় এখানে ড্রাইভারের রাখা হয়, যেখানে প্রশ্ন রেডি করা হয় ড্রাইভারকে রাখা হয়, প্রেসের সামনে ড্রাইভার থাকে, তাহলে ড্রাইভার পর্যন্ত আসছে কেমন? এই অনেকগুলো ধাপ অতিক্রম করে আসছে। সুতরাং এই ধাপের একজনকে তো করা হলো। এই প্রশ্নপত্র ফাঁস আর মেধাবীদেরকে বঞ্চিত করা এটা পতনের আরেকটা কারণ। কথা বলে ঠিক। ৮ নম্বর, ঘুষ বাণিজ্য। এটা কি বলার দরকার লাগে? ঘুষ বাণিজ্যের যে কি পরিণতি দেখেছে বাংলার জনগণ। ফাইল বছরকে বছর টেবিলের নিচেই থেকে যায়, স্তূপ করে যায়। ঘুষ দিলে সেই ১০০ নম্বরের ফাইল ১ নম্বরে উঠে যায়। কথা বলে ঠিক কিনা? তারপরে ৭ নম্বর, টিভি মিডিয়া। এইগুলার যে কিভাবে গলা চেপে ধরেছিল, দিগন্ত টিভিটাকে বন্ধ করা দেওয়া হয়। শাপলা চত্বরের গণহত্যার কিছু ফুটেজ বের করার কারণে সাথে সাথে দিগন্ত টিভি বন্ধ করে দিয়ে তাদের সব আলামত নস্যাৎ করে দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন, আলামত নস্যাৎ করা যায় না, কোনো না কোনো ভাবে সবগুলো গণহত্যার ভিডিও অডিও সব রেকর্ড আবার পাস হবে। কথা বলে ঠিক। টিভির একটা উদাহরণ দেই, এত কথা বলে একটা বিষয়ে কথা বললে আমার 1 ঘন্টা সময় লাগবে। আমি এত কথা বলতে পারি, কিন্তু চেপে রাখা হয়েছিল, কথা বলতে দেওয়া হয় না। বিটিভি সমগ্র বাংলাদেশের ইলেকট্রিক আর প্রিন্টিং মিডিয়া যখন ছাত্রদের আন্দোলন সম্প্রচার করে দেখায়, তখন বাংলাদেশ টেলিভিশন বিটিভি কি দেখাচ্ছে সে সময়? বাতাবি লেবুর বাম্পার ফলন। চিন্তা করতে পারেন, আরে মিয়া, তাবেদারির তো একটা সিস্টেম আছে, নির্লজ্জতা তার একটা সীমা আছে। তুমি যদি ছাত্র আন্দোলনকে ভালো মাইন্ডে প্রচার নাও করো, সরকারের পক্ষে পজিটিভ প্রচার করো যে ছাত্ররা আন্দোলন করতেছে কোটার জন্য, সরকার সেখানে যথেষ্ট চেষ্টা করতেছে আন্তরিকভাবে তাদের দাবি পূরণ করার জন্য, এটুকু বলো। তুমি সম্পূর্ণ বাংলাদেশের 18 কোটি মানুষ যেদিকে তাকায় আছে, যেদিকে ভাত খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সব ছেড়ে দিয়ে ওই আন্দোলনমুখী হয়ে আসছে, আর তুমি সম্পূর্ণ এটাকে পাশ কাটিয়ে বাতাবেলুকের চাষ করো। এর দ্বারাই প্রমাণিত হয় টিভি আর সম্প্রচারগুলোকে কি পরিমাণ দলীয়করণ করা হয়েছে। কথা বলে ঠিক। সুপ্রিয় ভাইয়েরা, সময় তো আমারে দিচ্ছেন, 1:01 বাজলেই শেষ করে দিতে হবে, চাকরির সমস্যা। কিন্তু আমার তো এই সময় হয় না, কি যে করি, কোনটা রেখে কোনটা করে। আরো অনেকগুলো পয়েন্ট আছে, যদি আপনারা চান তাহলে আগামী জুমায় সেগুলো আলোচনা করবো, বলেন ইনশাআল্লাহ। কারণ আমার হাতে আর এত সময় নাই। পরিশেষে একটা কথা আমি আহ্বান করব, একটা কথা আহ্বান, সব আলোচনার সারাংশ শুনে যান। প্রতিহিংসা, প্রতিশোধ, ধ্বংসযজ্ঞ, অগ্নিকাণ্ড, স্থাপনা নষ্ট। একজন ভাই আওয়ামী লীগ করতেই পারে, আওয়ামী লীগ একটি প্রাচীন দল, আপনারা ভুলে যাবেন না। আওয়ামী লীগ মানুষ খারাপ হয়, আওয়ামী লীগ যদি ভালো মানুষে করে তাহলে ভালো মানুষকে তো আমরা সাপোর্ট করছি। আমাদের খোকনকে, আব্বাস উদ্দিন খোকনকে আমরা সাপোর্ট করি নাই? কথা বলেন না কেন? সুতরাং আওয়ামী লীগ যারা করে তারাও আমার ভাই। এখন বলবেন সে আমাকে নির্যাতন করেছে, তাহলে একজনে অন্যায় করলে এর উত্তরে যদি অন্যায় দিয়েই করতে হয়, তাহলে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য। হ্যাঁ, সে যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে আদালতে মামলা করেন, আদালত তার উপযুক্ত বিচার করবে। কিন্তু আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধের নেশা নিয়ে কারো বাড়িঘর জ্বালানো, কারো ব্যক্তিকে হত্যা করা, আক্রমণ করা, রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি গুলিকে ধ্বংস করা, এটা আমাদের কাম্য নয়। এই বাংলাদেশ আমরা চাই না। যদি আবার এই কাজগুলোই চলে, তাহলে আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশকে মানুষ কম্পেয়ার করে বলবে তাহলে কোনোটাই তো ভালো না, দুইটাই তো সমান। তখন ধীরে ধীরে মানুষের মন মানসিকতা আবার নষ্ট হতে শুরু করবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমার প্রতিবেশীর হক আদায় করা আমার দায়িত্ব। সে আমার সঙ্গে খারাপ কাজ করুক, আমি সেটাকে ভালো উত্তম ব্যবহার দিয়ে জবাব দেব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ফালইউহসিন ইলা জারি। রাসূল বলেন যদি তুমি মুমিন হও, আল্লাহ বিশ্বাস করার পরকাল মানো, তাহলে তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এই জন্য আমার ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করো, ছাত্র জনতা এবং সাধারণ জনতা এবং দলের যে সমস্ত ভাইয়েরা আছে, বিশেষ করে এখনকার সময়ে সবচেয়ে বড় মেজরিটি পার্টি বিএনপির এবং অঙ্গ সংগঠনের ভাইদেরকে বলবো, আপনারা তো কাউকে অন্যায়ভাবে এইভাবে ধ্বংসযজ্ঞ চালাবেন নাই, হত্যা করবেন নাই, অগ্নিসংযোগ করবেন নাই, প্রতিহিংসা হয়ে কারো উপর আক্রমণ করবেন নাই, বরং আপনারা নিজেরা দায়িত্বশীল হয়ে যান। যেন তৃতীয় পক্ষ দুষ্কৃতিকারী কেউ যেন কোন স্থাপনায় আক্রমণ করে ছাত্রদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে এবং আগামীর এই সুন্দর বাংলাদেশকে মেরামতের কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না করতে পারে। প্রয়োজনে সবাইকে পাহারাদারি করতে হবে। কথা বলে ঠিক কি? পাহারাদারি আরেকটা অর্থ আছে। ছাত্র ভাইয়েরা আহ্বান জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, জরুরি নোটিশ দিয়ে বলেছে গুজব সম্পর্কে আমি পুরা পড়ছি না, তারা বলছে অনেক গুজব চড়াবে। ডাকাতের একটা গুজব গেছে না গত রাত্রে, আগের রাত্রে দুই এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে, সুযোগে গড়পোড়ার মধ্যে আলু পোড়া কেউ দিতেও পারে, সুযোগে কেউ চুরি করতেও পারে। প্রশাসন নাই, যেই দেশে প্রশাসন থাকতেও চুরি ডাকাইতে পারে না, প্রশাসন থাকাকালীনও ডাকাতি বন্ধ হয় নাই, প্রশাসন থাকাকালীনও টেন্ডারবাজি বন্ধ হয় নাই। বাংলাদেশে যখন প্রশাসন নাই তখন যে দুই চারটা ডাকাতির ঘটনা ঘটবে না, এত শাহজালালের বাংলাদেশ ফিরে বুঝতে পারে? এটা আশা করেন কিভাবে? তৃতীয় পক্ষ কেউ কেউ ডাকাতি করতেও পারে, আবার কোন আক্রমণ বাড়িঘর ভাঙ্গা কেউ কেউ ডাকাত বলে চালিয়েও দিতে পারে। সর্বোপরি যে যে অবস্থানে আছেন, কোথায় যেন আমরা গুজবে কান না দিই। অনেক গুজব ছড়াবে এখন। হঠাৎ দেখবেন মন্দিরের মধ্যে কোরআন শরীফ পাওয়া গেছে, বলবে দেখো কোরআন শরীফ মন্দিরে পাওয়া গেছে, হিন্দুর মন্দির ভেঙে দাও। না, এই কাজ আমরা করব? আমরা কোনো আর ভুল করতে চাই না, আমরা শিক্ষা নিতে চাই। আমরা কোনো গুজবে কান দিব না। মন্দিরে কোরআন শরীফ পাওয়া গেলে সেটা প্রশাসন দেখবে, জনগণ সেটা হাত দিবে না, বরং মন্দির, পাগোডা, এরপরে বিধর্মীদের যত উপাসনালয় আছে সেগুলা হুজুররা পাহারাদারি করছে, আমরাও সেটা খেয়াল রাখবো এবং পাহারাদারি করব। হিন্দু ভাইদেরকে, বিধর্মী ভাইদেরকে আমরা আশ্বাস দিব এবং এটাই প্রমাণ করব যে ইসলামের বাংলাদেশ, মুসলমান যতদিন ক্ষমতায় ছিল। আমি একটা পোস্ট করেছিলাম, একজন হিন্দু ভাই বললেন মৌলবাদীদের দেশ আসছে, এবার হিন্দু বিধর্মী এই সেই সব নস্যাৎ হয়ে যাবে। আমি তাকে সুন্দরভাবে উত্তর দিয়ে বলেছিলাম, ভাই আপনি কি বাংলাদেশী না ভারতে আমি জানি না, ভারত উপমহাদেশ 7 থেকে 800 বছর মুসলমানরা শাসন করেছে। বাদশাহ আকবর, এরপর বাবর থেকে নিয়ে জাহাঙ্গীর থেকে নিয়ে এদের শাসন আমলে হিন্দুরা মেজরিটি পার্সেন্ট ছিল আর শাসন ক্ষমতায় ছিল মুসলমানরা। সুদূর 7 থেকে 800 বছরের শাসন আমলে মুসলমানরা যদি চাইতো তাহলে পুরো ভারত থেকে হিন্দুদেরকে মেসাকার করে দিতে পারত। কিন্তু সাক্ষ্য দিবে, হিন্দুরা সাক্ষ্য দিয়েছে মুসলমানদের শাসন আমলেই বিধর্মীরা সবচাইতে নিরাপদ। কথা বলে ঠিক কিনা? এটাই আমরা প্রমাণ করতে চাই। আল্লাহ আমাদের আগামী সুন্দর বাংলাদেশ, নতুন ভাবে স্বাধীন হওয়া বাংলাদেশ, ছাত্ররা যে মেরামতের কাজ নিয়েছে, হাতে নিয়েছে, সেটা যেন সুন্দর হয়, সাবলীল হয়, ন্যায়পরায়ণ হয়, দুর্নীতি মুক্ত হয়, দলীয়করণ মুক্ত হয়, নির্যাতন মুক্ত হয়, বাক স্বাধীনতা ফিরে আসে, চিকিৎসা খাতে, আইনের খাতে, প্রশাসনের খাতে, সব খাতে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাই। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।